নমস্কার। খবর সরাসরির সমস্ত দর্শককে জানাই আমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা একটা সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আজকে আমরা সাথে পেয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ তারকেশ্বর মহেশপুর হাই স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক পার্থ পালকে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা সম্পূর্ণ একটা নতুন বিষয়। উচ্চ মাধ্যমিক স্তরে আপনারা সবাই শুনেছেন, আমরা জানেন যে চালু হয়েছে সেমিস্টার পদ্ধতি, সিলেবাসও বদলেছে, সাথে সাথে পরীক্ষা পদ্ধতির আমূল পরিবর্তন ঘটেছে। কলেজ স্তরে আমরা সেমিস্টার বিষয়ে পরিচিত থাকলেও স্কুল স্তরে সেভাবে আমরা সেমিস্টার বিষয়টার সঙ্গে পরিচিত নই। সেজন্য আজকে এই সেমিস্টার পদ্ধতি কি, কেন সেমিস্টার পদ্ধতি, সমস্ত দিক নিয়ে আমাদের সঙ্গে আজকে আলোচনা করবেন পার্থবাবু আছেন। আমরা প্রথমেই পার্থবাবুকে বলবো যে আপনি বলুন যে সেমিস্টার পদ্ধতিটা কি এবং কেন প্রয়োজন হলো স্কুল স্তরে সেমিস্টার পদ্ধতি চালু করা। নমস্কার সকলকে, ধন্যবাদ জানাই মাননীয় সম্পাদক মহাশয়, খবর সরাসরি ভাতৃপ্রতীক ইসরায়েল। তো আজকে যে বিষয়টি আপনি এনেছেন সামনে, সেটা অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। কারণ আমরা বইয়ের দোকানে গিয়ে দেখতে পাচ্ছি যে অভিভাবকরা উদ্বিগ্ন মুখে তাকাচ্ছেন যে এত বই কিনতে হচ্ছে, এত খরচ বেড়ে গেছে, বা কি এরকম সেমিস্টার বলছে ছেলেমেয়েরা, ব্যাপারটা কি, সবার প্রশ্ন। এখন উত্তর যে যার মতো করে দিচ্ছেন, কিন্তু আমাদের দায়িত্ব, আমাদের পত্রিকার তরফ থেকে দায়িত্ব যে মানুষকে এই সম্পর্কে কিছুটা যদি আমরা সচেতন করতে পারি, তাহলে এই ভুলভ্রান্তিগুলো দূর হতে পারে। এখন সেমিস্টার পদ্ধতি কথাটা, সেমিস্টার মানে হলো সেমিস্টার অর্থাৎ ভাঙা, সেমিস্টার ভাঙা অর্থাৎ যেটা অ্যানুয়াল হতো সেটা অর্ধবাৎসরিক হচ্ছে। আমাদের এখন বিষয়টা হচ্ছে অর্ধবাৎসরিক সিস্টেম সেমিস্টার পদ্ধতি, অর্থাৎ বছরে দুটো পরীক্ষা হয়। সেই দুটো পরীক্ষা হবে এবং উচ্চ মাধ্যমিক স্তরে এটা 11-এ দুবার হবে, 12-এ দুবার। আচ্ছা, দুটো পরীক্ষা হবে এবং এটা মনে হচ্ছে নতুন, কিন্তু যদি দেখা যায় যে এটা সেই পুরনো বোতলে নতুন মদ বিক্রি করা হয়, সেই ব্যাপারটা। অর্থাৎ যে যদি 5 থেকে আমরা ক্লাস 10 অবধি দেখি, সেখানে ইতিমধ্যে ফরম্যাটিভ এবং সামাটিভ পদ্ধতি চালু আছে এবং সেখানে সেই ব্যাপারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়। সেখানে কি হয় না, 3 পর্বিক এটা পরীক্ষা। ধরা যায় ক্লাস 9-এর পরীক্ষা, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। প্রথমবার যে পরীক্ষা দিল তার কিছু নাম্বার যুক্ত থাকলো, দ্বিতীয় পর্বের পরীক্ষা দিল তার নম্বর যুক্ত থাকলো, এবং তৃতীয় পর্ব অর্থাৎ বছরের শেষে একটা দ্বিতীয় পর্বিক পরীক্ষা দিল, সবটা মিলিয়ে একটা রেজাল্ট। এবং এতে একটা অনেক সুবিধা অসুবিধা থাকছে, যেমন 5 থেকে 8 পর্যন্ত, হ্যাঁ 5 থেকে 8 অবধি, 10 অবধি, 9-এও আছে। 9-এও আছে, কিন্তু 9-এ আমরা তো টোটালটাই মনে হচ্ছে পরীক্ষা হয় না, কিন্তু এই নাম্বারগুলো আমরা ওখানে করি, ট্যালি করি। আর 8 অবধি মূলত প্রধানত ব্যাপার। তো সেই জিনিসটা আমরা এখানে 11-12 একটু পরিবর্তন হয়েছে, সেই বিষয়ে আমরা বলবো। তো প্রথমের সূচনাটা বোধহয় একটু জেনে নেওয়া দরকার। অবশ্যই অবশ্যই, সূচনা একটু বলুন যে কীভাবে কেন এটা হলো। তো এটা হচ্ছে 2020 সাল, 2020 সালে 2020 যেটা বলা আছে, 2020 ভিশন ভারতবর্ষে ছিল, তাতে অনেক কিছু নতুন নতুন চিন্তাভাবনা নেওয়া হয়েছিল। তার মধ্যে থেকে একটি বিশেষ ব্যাপার আমরা অনেকেই অবগত আছি, জাতীয় শিক্ষানীতি 2020 এটা চালু হয়েছিল, সারা দেশব্যাপী চালু হয়েছিল। তাতে এই সেমিস্টার পদ্ধতির কথা বলা হয়েছে এবং তাতে উদ্দেশ্যগুলো কিছু আছে। সেই উদ্দেশ্যগুলো হচ্ছে মূলত আমাদের শিক্ষাকে আধুনিক করা ইত্যাদি সব আছে। কিন্তু একটু দুর্ভাগ্য বলা যায়, আমাদের তার মধ্যে প্রায় 3 বছর কেটে গেছে, আমাদের রাজ্যে সেই হিসেবে জাতীয় শিক্ষানীতি চালু হয়, তার প্রেক্ষিত আলাদা। কিন্তু শেষমেশ হয়েছে, সেটা হলো যে 2024 সালের 14ই মার্চ মাননীয় উচ্চ মাধ্যমিক সংসদের যে কাউন্সিল আছে, তার প্রেসিডেন্ট চিরঞ্জিত ভট্টাচার্য, মাননীয় চিরঞ্জিত ভট্টাচার্য, তিনি একটি সাংবাদিক সম্মেলন করে এই সেমিস্টার পদ্ধতি চালু করার কথা বলেন এবং তখন থেকেই সেমিস্টার পদ্ধতি আমাদের রাজ্যে চালু হয়। এর আগে 2013 সালে উচ্চ মাধ্যমিকের একটু সিলেবাস রীতি পরিবর্তন হয়েছিল, তারপর আবার 10 বছর লাগলো পরিবর্তন হতে।
তো দেখা গেল যেটা আমরা শিক্ষক হিসেবে দেখতে পাচ্ছি যে যে সিলেবাসটা পরিবর্তন করা হয়, সিলেবাসের কিছুই পরিবর্তন নেই, সিলেবাস একই আছে, শুধু পরীক্ষা পদ্ধতি প্যাটার্নটা পাল্টে যায়। এই আর কি। তোমাদের যে সিলেবাস পরিবর্তন হয়ে গেছে তা কিন্তু না। একই রকম আছে, সামান্য অদল কিন্তু শুধু পরীক্ষা পদ্ধতিটা হয়ে গেছে। এই ব্যাপার পরীক্ষা পদ্ধতি একটু শর্টকাট হয়ে গেছে, মানে টিক মারাটা কি বেশি এসে গেছে? অবশ্যই, সে তো এখন এই পরীক্ষা পদ্ধতিতে আমাদের প্রথমেই এই সিস্টেমটা একটু জেনে নেওয়া হবে, তারপর পরিষ্কার হবে। সহজ করে বলি, হ্যাঁ বলুন। যেমন 11 এবং 12 একত্র দ্বাদশ বললে একটু শক্ত মনে হচ্ছে। 11-12 তাতে 11 একটা পরীক্ষা হয় হতো, 12 একটা পরীক্ষা, 11-এর পরীক্ষা স্কুলে হতো, আর 12-এর পরীক্ষা আমরা বাইরে স্কুলে তার মানে যার পরীক্ষার রেজাল্ট যেগুলো কাউন্সিল থেকে দেওয়া। এবছর হচ্ছে কি 11-এর প্রথম একটা পরীক্ষা হবে, এই সেপ্টেম্বর মাসেই পরীক্ষা, বা তার 1 মাস পরেই একটা পরীক্ষা। ওই পরীক্ষাটাকে বলছে ফার্স্ট টার্মের পরীক্ষাটা হবে সেপ্টেম্বর মাসে, সেকেন্ড টার্মের পরীক্ষাটা হবে মার্চ মাসে। মার্চ মাসে একটা পরীক্ষা হবে সেকেন্ড টার্ম, অর্থাৎ 11-এ সেপ্টেম্বর আর মার্চে পরীক্ষা হবে। ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার 11 হবে। এবার যে 11-এ পড়ছে ধরা যাক এবছর, সে এই সেপ্টেম্বর মাসে একটা পরীক্ষা দেবে। সেই সেপ্টেম্বর মাসে পরীক্ষাটা দেওয়ার পর তার মূল্যায়ন হবে, পাস করলো ফেল করলো কিছু হবে, পাস ফেলটা এখানে ফ্যাক্টর না। তারপরে সে সেকেন্ড ইউনিট দেবে মার্চে, সেখানেও পরীক্ষা দেবে, সেখানেও তার পাস ফেলটা সেরকম ফ্যাক্টর আছে। তারপর সে 12-এ চলে যাবে। এই পাস ফেলটা ফ্যাক্টর নয় বলতে, এখানে ব্যাপার হচ্ছে যে বলা আছে যে আমাদের পরীক্ষার পদ্ধতি অর্থাৎ সেপ্টেম্বরে যে পরীক্ষা দেবে, ধরা যাক বাংলা পরীক্ষা দিচ্ছে, বাংলা পরীক্ষাতে সে পরীক্ষা দেবে 40 নম্বরে পরীক্ষা দেবে, আর 20 নম্বর যখন মার্চে দেবে তখন সেকেন্ড সেমিস্টারে আবার 40 নম্বর পরীক্ষা আছে, অর্থাৎ দুবার 40-40-80 পরীক্ষা আছে। আর 20 নম্বর থাকবে প্রজেক্ট বলে একটা ব্যাপার আছে, প্রজেক্ট একটা থাকবে, এই প্রজেক্টে 20 নম্বর থাকবে, সেই মিলিয়ে মোট 11-এ 100 নম্বর দেওয়া হচ্ছে। তাহলে এই যে 40 নম্বরের প্রথম পরীক্ষাটা দেবে ফার্স্ট সেমিস্টার, সেই ফার্স্ট সেমিস্টারে সে তার পরীক্ষাটাই হবে এমসিকিউ হবে। এইটা একটু আমাদের যারা পুরনো আছি, আগে করেছি, আমাদের একটু নাক খুঁজ কোনো ব্যাপার আছে। এই যে এমসিকিউ সবই যদি ঠিক মানে, এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন, তাই অর্থাৎ প্রশ্নগুলো থাকবে, একটা প্রশ্ন দেওয়া থাকবে, তার 4টি অপশন থাকবে, যেটা মনে হবে ঠিক সেটা ও একটা ওএমআর সিটে সেখানে গোল করা বা ঠিক করা যেটা বলা হবে সেটা করতে হবে। এতে এই এমসিকিউ পদ্ধতি পরীক্ষা হয়ে যাওয়ার পর তার মূল্যায়নটা হবে স্কুলেই মূল্যায়ন হবে, আমরা প্রশ্নটা আমরাই করবো, আচ্ছা মূল্যায়নটা আমরাই করবো, স্কুলেই হবে। আর এটা কি একটা পক্ষপাতিত্ব হবে না? হ্যাঁ, সে তো হবে, সে তো হওয়াটা মানে হওয়া স্বাভাবিক নয়, উচিত নয়, কিন্তু এটা ঘটনা হওয়ার তো একটা চান্স হয়ে যাচ্ছে। কারণ এই তো স্কুলের পরীক্ষা আমরা প্রশ্ন করছি, আমাদের ছেলেদের দিয়ে সেরকম করলাম সহজ প্রশ্ন, তারাও এক পরীক্ষা হলে পরীক্ষা যখন দেবে একটু বড় হয়ে যায় ছেলেরা, একটু হল ম্যানেজের ব্যাপারে এসে যায়, এগুলো বাস্তব ঘটনা। সেরকম করে দেখা যাচ্ছে যে এমসিকিউ বেশিরভাগই প্রচুর নম্বর পেয়ে যাবে, অর্থাৎ বিষয়টা না জানলেও অনেকে ভালো নম্বর পেয়ে বেরিয়ে যাবে। মার্চে গিয়ে করা হচ্ছে কি ওটা এসে কি অর্থাৎ শর্ট অ্যান্সার এবং একটু বিস্তৃত থাকবে। ওই পরীক্ষাটাও আমরা স্কুলের টিচারের প্রশ্ন করবো, আমরা স্কুল থেকেই দেখব। আচ্ছা, এখন এই যে সার্বিক 80 নম্বর পরীক্ষাটা হলো, বলা হচ্ছে যে 80 নম্বরে যদি সে ফেল করে, অর্থাৎ 30% না পায়, তাহলে কিন্তু সে ফেল না। আচ্ছা, ফেল কখন? যদি প্রজেক্টটা না দেখে, অর্থাৎ 20 নম্বরে যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটা সে দেখালো, আচ্ছা তাহলে কিন্তু সে ফেল। এখন এটা ব্যাপারটা যে স্কুলে যায় 11-12 যদি সে প্রজেক্ট কোনোদিন ফেল করবে না, সে ওই প্রজেক্ট ব্যাপারটা কি জিনিসটা ভালো যে প্রজেক্ট করবে, প্রত্যেকে আলাদা আলাদা জিনিস করবে, অর্থাৎ স্বাধীন একটা চিন্তা ভাবনা প্রজেক্টের মাধ্যমে তুলে ধরা উচিত। কিন্তু বাস্তবে যেটা আমাদের গ্রামে ঘরে স্কুলে যেটা হয় সেটা হলো প্রজেক্ট একজন স্যার বলে দিলেন, গাইড করে দিলেন, সেই প্রজেক্টই সবাই লিখছে, 1 থেকে 100 অব্দি সব ছেলেরাই ওই একই প্রজেক্ট গুটি লিখছে, বলতে তার কোনো মেধার বিকাশ হয় না আর মৌলিকত্বও থাকে না। সেই প্রজেক্ট সবাই করবে ঠিকই, অর্থাৎ প্রজেক্টে সবাই পাস করবে, অতএব কেউ ফেল করবে। মূল কথা হচ্ছে 11-এ কেউ ফেল করছে না, ফেল কথাটা 11-এ নেই বললেই চলে। আচ্ছা, পার্সেন্টে উপস্থিতির কোনো ব্যাপার আছে যে এত পার্সেন্ট উপস্থিতি না থাকলে পরীক্ষায় বসতে পারবে না, এই ধরনের কোনো বিষয় আছে? 70% কি 75% এই ধরনের একটা কোনো ব্যাপার আছে? অবশ্যই এটা খুব ভালো প্রসঙ্গ। এখন এইটা এই
প্রেজেন্টের ব্যাপারটা এটা তো সম্পূর্ণ স্কুল নির্ভর। এখন এইখানে বলতে গেলে একটু বলতে হয় সমস্যাটা কীরকম, যে আমরা দেখেছি সায়েন্সের ছেলেমেয়েরা বেশিরভাগ তারা স্কুল কমেন্ট করে। সায়েন্সের ক্ষেত্রে তারা তাদের এতটাই বিস্তৃত পায় না, তাদের বাড়িতে একটু পড়াশোনা করতে মানে স্কুলে হয়ে ওঠে না। এখন তাদের কথা যদি বিবেচনা করা যায় তাহলে তো স্কুলে আসতে পারবে না। স্কুলে না আসতে পারলে তাদের তো আমরা পরীক্ষা দিতে দেবো না, এটা হতে পারে না। অর্থাৎ পরীক্ষা দিতে, এবং যেহেতু এটা স্কুলের ব্যাপার আমরা এটা মানবিক স্বার্থে মানবিকভাবে ব্যাপারটা বিবেচনা করি। আর্টসের ক্ষেত্রেও হয়, আসতে বলা হয় স্কুল থেকে, নিয়ম আছে, কিন্তু যেহেতু পার্সেন্টেজটা আমরা করি, এটা আমাদের স্বাধীনতা থেকে আমরা সেভাবে করে যাই। আচ্ছা, এই যে আপনার বলছেন যে ফার্স্ট সেমিস্টারটা আপনার হবে এমসিকিউ টাইপ, সেকেন্ডটা হবে আপনার এসিকিউ টাইপ, থার্ডটাও এমসিকিউ টাইপ, আমার কোর্সটা আপনার এসিকিউ টাইপ। তাই এই যে এমসিকিউ টাইপ প্রশ্ন অনেক ছাত্রছাত্রী তো সম্ভবত হল ম্যানেজের চেষ্টা করবে, এতে কি ডিপনেস তাদের একটা মেধার বিকাশ সেইভাবে মানে পড়ার আগ্রহ কতটা তাদের থাকবে বলে মনে হচ্ছে? আদৌ কি থাকবে? অনেক ছাত্রছাত্রী এখন স্কুলমুখী হচ্ছে না, খাতায় নাম লিখিয়ে চলে এসেছে, স্কুলের দিকে যাচ্ছে না। সে জায়গায় দাঁড়িয়ে এই যে এমসিকিউ, এতে মেধার বিকাশ কতটা হবে, মানে ডিপনেস তাদের জ্ঞানের নলেজের কতটা শিখবে কতটা? যথাযথ প্রশ্ন, এবং এটা প্রসঙ্গে একটু পিছন থেকে টেনে বলি। সেটা হলো যে আমাদের যে সর্বভারতীয় পরীক্ষাগুলো, অর্থাৎ ইউপিএসসি, পিএসসি, আমাদের রাজ্যে স্টাফ সিলেকশন কমিশন, রেলের পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, সব পরীক্ষায় কিন্তু এমসিকিউ পরীক্ষা। এমসিকিউ প্রশ্ন হয়, তার কারণ হচ্ছে এমসিকিউ হওয়ার পর ওখানে লক্ষ লক্ষ ছেলে পেয়ে পরীক্ষা দেয়। সেই পরীক্ষাটা দেওয়ার পর তারা ওখানে গোল গোল করে দেবে, সেই উত্তরপত্রটা মূল্যায়ন করতে সময় লাগে জাস্ট 5 সেকেন্ড। জাস্ট ওটা ওই মার্কশিটটা স্ক্যান করলে কম্পিউটার দেখিয়ে দেবে সে কথা পেয়েছে। এতে সুবিধা হয় কি, পক্ষপাতিত্ব থাকে না, ম্যানুয়াল যে পক্ষপাতিত্ব সেটার সম্ভাবনা থাকে না, যে কারো ভালো লাগছে খারাপ লাগছে, যান্ত্রিকভাবে তার রেজাল্টে এসে গেল। অর্থাৎ কেউ যন্ত্রকে তো কেউ দোষ দিতে পারছে না, অর্থাৎ সেই হিসাবে সে ভালো মূল্যায়ন, এবং এটা খুব দ্রুততার সঙ্গে হয়, সুবিধা। এখন আমাদের যেহেতু ওই চাকরির পরীক্ষাটা টার্গেট, যে আমাদের ওখানে পরীক্ষা, বা ধরা যাক এই নিট পরীক্ষাও যে হচ্ছে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, যেটা এখন জনপ্রিয়তম পরীক্ষা দেশের মধ্যে, সেটাও তো এমসিকিউ। তাহলে এমসিকিউ পরীক্ষার জন্য ছেলে মেয়েদের তৈরি করা হচ্ছে, সেই জন্যই এই জাতীয় শিক্ষা মানে এই সিস্টেমটা এমসিকিউ। তাহলে ছেলেমেয়েরা এমসিকিউর জন্য প্রস্তুত হলো, তাহলে ওই পরীক্ষাগুলোতে তারা সুবিধা হবে। এতদিন যে আমরা আটকে রেখেছিলাম, আমাদের রাজ্যে ছিল না জাতীয় শিক্ষা, তার সেটা চালু করার কারণে যে খেলা, অর্থাৎ এমসিকিউটা যদি না হয় ছেলেমেয়েরা তৈরি হবে না, আমরা সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়ব। এটা সায়েন্সের ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রে এটা খুবই প্রয়োজনীয় জিনিস, ওই এমসিকিউটা তারা তৈরি হবে। কিন্তু আর্টসের ক্ষেত্রে ধরুন আমি ধরছি ইতিহাস, ইতিহাসের বিষয়টা যদি এমসিকিউ হয়, তো এমসিকিউ সেখানে তো অধিকাংশই হল ম্যানেজ হয়ে যাবে। এবং সায়েন্সে যেটা হয়, একটা অঙ্ক করে অঙ্কটার উত্তর দেখে তার উত্তরটা ঠিক মানে, কিন্তু এখানে তো একটা তথ্য যে অমুক অমুক কত সালে ওখানে গিয়েছিল, এই তথ্যটা একটা ছেলে জানবে, বাকিটা সব জেনে। হয়তো সেখানে ছেলেমেয়েরা ওই রকম টার্গেট করছে। এবং আরও আশ্চর্য বিষয়, এইটাই প্রথমে যেটা শুরু করলাম, যে অভিভাবকরা বইয়ের দোকানে হামলে করছে, কী বই এত দামি বই, ওই বইগুলো কিন্তু ওই হিসেবেই তৈরি হয়ে গেছে। অর্থাৎ এমসিকিউ বেশ প্রশ্ন, যে যাতে করে ছেলেমেয়েরা কেনে, তারাও সেরকম তৈরি করেছে। এবার ছেলেমেয়েরা করছে কি, দেখছি যে যদি কেউ ভাজা মাছ পায়, সে কাঁচা মাছটা কেন কিনবে, ভাজা মাছ কিনবে। তেও সেরকম হয়ে গেছে, যদি কেউ একদম প্রশ্ন সাজিয়ে দেওয়া থাকে, প্রশ্ন সাজিয়ে দেওয়া বইটাই কিনবে, কেন ওই যেটা তথ্য দিয়ে লেখা আছে পড়তে যাবে, তো সেটা যখনই পড়তে পারছে না তার গভীরতা আসবে, শর্ট অ্যান্সারটা মুখস্থ করে ফেলো। আবার আরও অনেকে ওষুধ উপায় অবলম্বন করে, শর্ট অ্যান্সার বইটাই প্রশ্ন পরীক্ষা হলে বাধ্যমিক ব্যাপার বিভিন্ন রকম কিছু পড়াতে কি ওই গভীরতার ব্যাপারটা সেটা খুবই হাম্পার হবে। বিশেষ করে এই কলা বিভাগ, কলা বাণিজ্য বিভাগ, তার মানে জ্ঞানের বিকাশের থেকে এখন যেটা হয়ে দাঁড়িয়েছে যে পাস করাটাই মূল লক্ষ্য, দিয়ে যেন তেন প্রকার যেন টিক মেরে বেরিয়ে যাও। মানে এখানে কতটা ছেলেটা শিখলো, তার কি কোনো একটা সাবজেক্টের বিষয়ে, কোনো একটা সাবজেক্টের বিষয়ে কোনো একটা টপিককে তার ডেপথনেস কতটা, সেটার বিচার করার ব্যাপারটা নাই। মানে মৌলিকত্ব, তার একটা সৃজনী শক্তি, একটা টপিক পড়ে একটা এমন কোশ্চেন হলো, সেখানে যদি 3 কলম মানে 3টে লাইন 2 লাইন সে লিখবে, তাহলে সেরকম কোনো বিষয় এখানে নেই, সেরকম ব্যাপারটা নেই। অথচ উদ্দেশ্যটা
উদ্দেশ্য ভালো, কিন্তু আপনি যে বললেন যে সর্বভারতীয় ক্ষেত্রে এমসিকিউ যেটা চলছে এখন সমস্ত চাকরির পরীক্ষায়, হ্যাঁ নিশ্চয়ই এটা সময় কম লাগে, আপনার মেশিনারি বা যন্ত্রের সাহায্যে দেখায়, সবই ঠিক আছে, কিন্তু আমরা এটাও তো দেখতে পাচ্ছি যে মাঝে মাঝে সংবাদে প্রকাশ হচ্ছে যে ফাঁকা ওএমআর শিট জমা দিয়ে দিচ্ছে, কেউ গোল করে দিচ্ছে, এই জিনিসগুলো তো উঠছে। তাই স্কুল ক্ষেত্রে এই যে ওএমআর যেটা আপনি বলছেন যে স্কুলই প্রশ্ন করবে, স্কুলই দেবে ক্লাসে, তাই এক্ষেত্রেও যে এই ধরনের ঘটনা ঘটবে না। এখন অভিযোগ আছে, দেখুন আপনিও টিচার, আপনাদের টিচারদের বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে যে অনেকেই প্রাইভেট পড়ান, তারা পক্ষপাতিত্ব করেন। তাহলে এই যে দেখা যাবে তার যে স্টুডেন্টগুলো তাদের খালি একটু বলে দেয় যে এই তোর একটু ফাঁকা রেখে দিস, আমি করে দেবো, এই ধরনের জিনিস তো হতে পারে। অবশ্যই হতে পারে। এ তো মানে একদম আপনি বাস্তব থেকে কথাটা বললেন। এবং 11-12 ওরম করে লাভ হবে বলতে, 11 ওরা ছেলেরাও তো চতুর, জানে 11-12 রেজাল্টে কোনো এফেক্ট নেই, সেটা জানে। অর্থাৎ টিচারদের ওই যারা ওই অসুবিধা অবলম্বন করছে, তারা ওই পন্থাটা কিন্তু উচ্চ মাধ্যমিকের জন্য ফলো করে। এখানগুলো ব্যক্তিটা বড় হয়ে যাবে। অর্থাৎ ওই যে প্রশ্ন প্যাটার্নটা কীরকম মুখ্য, সেটা তো 12-এর ক্ষেত্রে। 11-এ আমরা যে স্কুলে পরীক্ষা হয়, তাতে তো ছেলেমেয়েরাও জানে রেজাল্টের কোনো ভ্যালু নেই সেটা, আর টিচাররাও জানে ভ্যালু। অর্থাৎ টিচাররা চেষ্টা করবে যাতে 12-এর জায়গাটা যেখানে হবে সেরকম, সেই প্রশ্নটা কিন্তু বোর্ড থেকেই আসবে, ফাংশন থেকে প্রশ্নটা, সেই প্রশ্নটা আসবে এবং তার ওএমআর শিট সেটাও বোর্ডেই চলে যাবে। অর্থাৎ লোকাল দুর্নীতি সেখানে করার সম্ভাবনাটা কম, হয়তো উপরে হতে পারে, সেটা বলছি না, কিন্তু স্কুলের ক্ষেত্রে যেটা হবে সেটা কিন্তু সম্ভাবনা কম। এই যে আপনার যে সেমিস্টার চালু হওয়ার আগে যে পদ্ধতিটি ছিল, এর ক্লাস আমরা দেখেছি সংসদ থেকে প্রশ্ন আসতো, কিন্তু খাতা সেই স্কুলেই দেখছে। আর এটাও দেখা গেছে সেখানে এর ক্লাসে পাস ফেল নেই বললেই চলে। তাহলে এবং এখনও যেটা সিস্টেম দেখতে পাচ্ছি যে সেমিস্টার চালু হওয়ার পর এখানেও এর ক্লাসে সেইভাবে গুরুত্ব নেই, তোমারও পাস করো, ফেল করার কোনো বিষয়টা নেই। তাহলে এই এর ক্লাসে পরীক্ষা রাখারই কি দরকার? এটা আপনার কি মনে হয়? এটা যার গুরুত্বই কিছু নেই। ব্যাপার হচ্ছে যে যদি উপভোক্তা গুরুত্ব না দেয়, তাহলে তো যে সৃষ্টি করেছে তার দায় দেয়। এখন ব্যাপার হচ্ছে এটা করেছে কেন, 11-এর পরীক্ষা যদি না থাকে তাহলে তো সে পড়বেই না। যদি বা সেমিস্টারে গিয়ে বসছে পরীক্ষাটা, যে পরীক্ষা দিতে হবে, যদি পরীক্ষাটা তুলে দেওয়া হয় যে একবারে 12-এ দেবে, তাহলে সে 11টা পড়বেই না। সেই উদ্দেশ্যেই করা, অর্থাৎ সে ধাপে ধাপে পড়বে, একটা ধাপ করলো, তৈরি হলো, আবার পরের ধাপ করলো, এই ভিত্তিতে চিন্তা করে করা হয়েছে। কিন্তু মানে তার বাস্তবায়নটা যদি গণ্ডগোল করে, না 11-এর নাম্বারটা অন্তত যদি 12-এর রেজাল্টের সঙ্গে যুক্ত থাকতো, তাহলে কিন্তু ছেলেদের মধ্যে মনে হচ্ছে যে একটা আগ্রহ বাড়তো যে এই নাম্বারটা আমার 12-এর সঙ্গে যোগ হবে। কিন্তু এটা তো দেখা যাচ্ছে এখন যোগই হচ্ছে না, বা রেজাল্টের পাশেও কোনোভাবে দেওয়া থাকছে না 11-এ এত নম্বর পেয়েছে, যেটা আগে থাকতো, কিন্তু বেশ কয়েক বছর এটাও দেখা যাচ্ছে না। এটা কতটা যুক্তিযুক্ত? এটা দ্বিতীয় পদ্ধতিটা বললেন, অর্থাৎ 11-এর রেজাল্টের এফেক্টটা তো 12-এ করবে না, কিন্তু 11-এর রেজাল্টের উল্লেখ থাকবে, তাহলে কিন্তু তারা স্কুলকে গুরুত্ব দিচ্ছে। এখন স্কুলমুখী কমে গেছে, তো দেখবেন 11-12-এর ছেলে স্কুলে বেশি যায় না। এখন ওইটা যদি করা হতো তাহলে স্কুলমুখীরা যেত, যেটা আমার উদ্দেশ্য। সেটা না হয় কি, ছেলেমেয়েরা যারা সায়েন্সে, যারা 11 থেকে টার্গেট নিচ্ছে 12-এর অলরেডি সিলেবাস ধরে ফেলেছে, কারণ তাদের লক্ষ্য তো নিট, তারা স্কুলকে অত স্কুলেই বেশি যায়ই না, লক্ষ্য হচ্ছে ওটা, এবং তাদের কাছে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাটারও বিশেষ গুরুত্ব। প্রথমে যে সেমিস্টার পদ্ধতি, এটাও সায়েন্সের ছেলেরা বিশেষ গুরুত্ব পাবে। ওদের প্র্যাকটিক্যাল আরও বেশি 30 নম্বর। হ্যাঁ, ওদের ভাগটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার 35, সেকেন্ড সেমিস্টার 35, আর বাকি হচ্ছে ওই 30 নম্বর, 30 নম্বর তারা প্র্যাকটিক্যাল। ওই প্র্যাকটিক্যালটাও স্কুল থেকে দিয়ে দেওয়া হবে নম্বর 11, ওদের সেটা নিয়েও চাপ নেই। আর উচ্চ মাধ্যমিক স্তরেও ওরা জানে যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট করে তো আমার তো দরকার নিট পাস করা, যে নিটটা সে ওদের গুরুত্বই দিচ্ছে। সেমিস্টার পদ্ধতির মূল উদ্দেশ্য কি, 2-1 লাইনে আমি বলবো যে মূল উদ্দেশ্যটা কি? সেমিস্টার পদ্ধতির মূল উদ্দেশ্য খুব মহান উদ্দেশ্য, আমি একটু 2-1 লাইনে বলি। সেটা হলো যে এখানে বলা হচ্ছে যে কোনো একটা, ধরা যায় আমার একটা বইয়ের 50 পাতা আমি ফার্স্ট সেমিস্টারে করে দিই, 50 পাতা পড়ার পর আমি ওটা ওই অল্প সময়ের জন্য ভালো করে পড়লাম, ফুটিয়ে পড়লাম, ব্যাপারটার মধ্যে বোধ এলো, ভিতরে ঢুকলাম, ঢোকার পর পরীক্ষা দিলাম। ওই সিস্টেমটা রকেট এক্সেল যেমন পিছনে জ্বালানি খুলে পড়ে অর্থাৎ আমার ভারটা বেশি করলো, আমি স্মৃতি ভারটা বইব, মুখস্থ বিদ্যাটা বইতে হলো। আমি আবার হালকা হয়ে গেল মাথাটা, আমি সেকেন্ড সেমিস্টারের জন্য আবার ঝাঁপাবো, আরও ডিপ করলাম, পরে এতে কী হলো, আমার গবেষণাধর্মী মানসিকতাটা পাবে, মানে ছেলে মেয়েদের গবেষণাধর্মী মানসিকতাটা পাবে। 2 নম্বর হচ্ছে এই যে প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এই এর গুরুত্ব দেওয়ার ফলে কী হচ্ছে, সে পরবর্তীকালে যে কর্মজীবনে যাবে, সেই কর্মমুখী তার শিক্ষাটা হবে। অর্থাৎ যে প্রজেক্ট যদি নতুনত্ব একটা জিনিস নিয়ে করে, কোনো কারখানায় কী জিনিসটা হচ্ছে সে জেনে আসে, সমাজ কী পরিবর্তনের জন্য প্রজেক্ট করে, তাহলে কিন্তু চাকরি কর্মমুখিতা পরবর্তীকালে সুবিধা হয়। আর এই সেমিস্টার পদ্ধতি একটা মূল জিনিস আছে, সেটা এবারে আপনি লক্ষ্য করে থাকেন। সেটা যে আগে যেমন আমরা আর্টস নিলে কেউ ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স করতে হতো, সায়েন্স নিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ করতে হতো। এবারে হচ্ছে কি, যে খুশি সাবজেক্ট নিতে পারে, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স বলে এখন আর সেরকম কিছু নেই। অর্থাৎ আমার মনে হলো, আমার যেমন পছন্দ, আমার দেখি যে আমি ভূগোল নিয়ে পড়ি, এখন পরবর্তীকালে দেখা যায় যারা আবহাওয়া নিয়ে পড়ে, ভূগোল, ফিজিক্স সাথে, অর্থাৎ সে ভূগোল নিল, ফিজিক্স নিল, ওখান থেকে অঙ্ক নিল, আর একটা সাবজেক্ট হয়তো দেখা গেলো যে বৈদেশিক নীতি, আর্টসের একটা সাবজেক্ট। তাহলে এই চারটি বিষয় নিয়ে সে এগুলো, তার কী হবে, সে নিজের পছন্দ সেই বিষয়টা পড়ে। আমাদের সময় যেটা হতো যে আমি অঙ্ক ভালোবাসি, বায়োলজিটা ঠিক ভালো লাগছে, কিন্তু তখন আমাদের উপায় ছিল নিতে হতো। এখন কি হচ্ছে, যে অঙ্ক নিয়েছে তার সঙ্গে নিল স্ট্যাটিস্টিক্স নিল, তাহলে যে অঙ্কটা দুটো সাবজেক্ট যেতে পারে, এটা কিন্তু খুব ভালো পদ্ধতি। এবং এটা মানে অনুসরণ করলে সত্যিই দেশ একটা মানে দেশের ছেলেপেলেটা ভালো জায়গায় যেতে, খুব ভালো উদ্দেশ্য। আপনি যেটা বললেন যে এই যে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল একটা নতুনত্ব হলে খুব ভালো হবে, তারা কিন্তু শিখবে কারখানায় গেলে, খুব সুন্দর কথা বলেছে। সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল আছে, কোনো অসুবিধে নেই, তারা হাতে কলমে সেটাকে শিখছে, স্টাডি করছে। কিন্তু এই যে আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে হয়তো ক্লাস টিচার বলে দিলেন এইটার উপরে একটা কোনো একটা লেখা দিয়ে দিল যে এটার উপরে একটা করে নিয়ে আসবি, দেখা যাচ্ছে সবাই নেট থেকে, অনলাইন থেকে একই কপি করছে, কথা আপনি আগে বলেছেন। এতে কি কতটা শিখছে, প্রজেক্টটা এখানে গুরুত্ব পাচ্ছে নাকি? আর এই প্রসঙ্গে যেটা আপনাকে বলা, যে ক্লাস টিচাররা তো পারেন আমার কথা অনুযায়ী যে কোনো একটা হাতে কলমে শেখানোর জন্য কোনো জায়গায়, যেমন কোনো কারখানায় কীভাবে কোনো একটা প্রজেক্ট কী হচ্ছে সেটা দেখানো, বা অন্য কোনো বিষয়, অর্থাৎ নূতনত্ব, মৌলিকত্ব যাতে ছাত্রছাত্রীদের থাকে, সেই জন্যে ক্লাস টিচারকেও এগিয়ে আসা উচিত। তো অর্থাৎ ক্লাসে শুধু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছেন, এবং যখন প্রজেক্ট জমা দেওয়া হচ্ছে সেখানে বলছে অ্যাকনোলেজমেন্ট, আমার নামটা থাকা চাই, কৃতজ্ঞতা স্বীকারে যে অমুক স্যারের তত্ত্বাবধানে, কিন্তু স্যারের কোনো তত্ত্বাবধানে আদতে থাকছে না বলেই অভিযোগ, কারণ স্টুডেন্টরা সব টুকে নিয়ে যাচ্ছে। এইটা কতটা যুক্তিযুক্ত? আমাদের এলাকায় যারা সচেতন আছেন দেখবেন, যেগুলো ইংলিশ মিডিয়াম স্কুল, বেসরকারি স্কুল, পরিষ্কার করতে হবে, বেসরকারি স্কুল বা সিবিএসসি, আইসিএসসি বলে, ওখানে যে আমাদের হয় প্রজেক্ট হয়, প্রত্যেকে কিন্তু প্রজেক্ট আলাদা করে নিয়ম, ওটাই তো উদ্দেশ্য। আমি যেমন ধরা যাক, বলা হলো যে জীবন বিজ্ঞানের ক্লাসে যে তোমার জলভূমিটা, এলাকার জলভূমিটা কীরকম, কোন কোন প্রাণী নষ্ট হয়ে থাকে, তাহলে সে কী হলো, সে এলাকায় গেল, জলভূমিটা দেখলো, পাশে খোঁজ নিল, জলে নামতে হবে, খোঁজ নিয়ে সে তৈরি করবে। এবং এই কাজে তাকে মনিটরিং অবশ্যই ক্লাস টিচারকে গাইড তো দিতে হবে, কন্টিনিউয়াস গাইড। সে টিচার যে তার সঙ্গে জলভূমির পাশে যাবে ঠিক না, কিন্তু খোঁজ নেই, আরে গেছিলি, কী করলি, কতটা গেলি, বা ছবিটা এইখান থেকে নেই, সেটা হচ্ছে, সেই জন্যই কিন্তু পিছিয়ে যায়। এবং এটা আমাদের অবশ্যই, আমি টিচার শিক্ষক হিসাবে মানে আত্মসমালোচনা করে বলছি, তো আমাদের অবশ্যই ভুল হচ্ছে, আমাদের আরও এতে উদ্যোগী হওয়া উচিত। বেসরকারি ক্ষেত্রে যেটা হয় চাপ দিয়ে করা, হ্যাঁ, সেটা চাপ থেকে দায়বদ্ধ, কিন্তু আমাদের এখানে এই সরকারি ক্ষেত্রে সেটা তো হচ্ছে না, সেটা একটা দরকার, সরকারকে করা উচিত। আচ্ছা, এই যে সেমিস্টার পদ্ধতি, কী কী অসুবিধা হতে পারে বলে এই পদ্ধতিতে আমার মনে হচ্ছে যে কী কী অসুবিধা আসতে পারে? অসুবিধা প্রথম যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা হচ্ছে ওই পড়ছে কিছুটা, হ্যাঁ, পড়ে তার গুরুত্বটা দিচ্ছে, যে এমসিকিউ পরীক্ষা ছেড়ে দিল, এসিকিউ পরীক্ষা যেটুকু ক্লাস 11টা গুরুত্ব দিল। এই সেমিস্টার পদ্ধতি এই জিনিসটা যে একটা পার্ট সে পড়ে লাভ করে পড়ে ছেড়ে দিল, তারপরে সে তো ঘুরিয়ে পড়ছে না, ফলে এই যারা স্মৃতি থেকে বেরিয়ে যাচ্ছে এবং যারা বোধ নিয়ে পড়ছেন সেটাও, অর্থাৎ শেষমেশ দেখা যাচ্ছে তার অগ্রগতিটাই বিশেষ হচ্ছে। অর্থাৎ আমরা যে নীতি নিয়ে সরকার থেকে এটা চালু করা হচ্ছে, সেইটা যদি আমাদের সুফল তুলতে হয়, আমাদের কিন্তু ওই বোধমূলক জিনিসটা শুনতে হবে। ইতিহাসে যেমন ধরুন প্রশ্ন করা হচ্ছে যে কত সাল আগে এভারেস্ট উচ্চতা কত, এখন কিন্তু সেটা বললাম যে এভারেস্ট আর্টস থেকে কত উঁচু, এই যে বোধমূলক, অর্থাৎ দুটোর উচ্চতা জেনে বিয়োগ করে তাকে বলতে হবে। এই বোধমূলক ধরনের প্রশ্ন যেটা চিন্তা করতে পারে, সেই রকম প্রশ্ন আরও বেশি করে করা, হ্যাঁ, তাহলে মনে হয় জিনিসটা।
আচ্ছা, এই যে আপনার সেমিস্টার তো পদ্ধতি চালুই হয়েছে আর সিলেবাসও বদলে গেছে, কিন্তু আমরা দেখলাম যে বাংলা বা ইংরেজির বই অ্যাভেলেবেল ছিল না। সরকার সিলেবাস পাল্টে দিল, কিন্তু বই ছাত্রছাত্রীর হাতে এ মাসে বই পেয়েছে। এখনো কিছু স্কুলে এখনো বই সব ছাত্রছাত্রীর হাতে এসে পৌঁছায়নি। সেপ্টেম্বরে পরীক্ষা কীভাবে দেবে? ব্যাপার হচ্ছে যে স্মার্টফোন কিন্তু সবাই পাবে, স্মার্টফোন সবাই পাবে, সবাই পেয়ে যাবে। এখন এটা না, শিক্ষক হিসেবে আমাদের তো একটা অসুবিধা যে ক্লাসে পড়াতেও বা আমি সেটা বলি, আমি বলছি সবাই কিন্তু টাকা ফোন কেনার টাকাটা পেয়ে যাবে 10,000 টাকা, ওটা কিন্তু পাবে। কিন্তু বইটা আসতে দেখি এখানে হচ্ছে আমাদের মানে দৃষ্টিভঙ্গিটা কতটা, অর্থাৎ আমরা পাঠ্য বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছি না সরকারের থেকে, আমি আমাদের কাউন্সিলকে বলি পাঠ্য বিষয়ে বেশি গুরুত্ব দিই। বিষয়টা হচ্ছে এই জায়গাটা যাতে ছেলে মেয়েদের জনমুখী ব্যাপার, যেটা জনপ্রিয়তা থাকে। কিন্তু এখনো বহু সত্যি করে আপনি এটা বলেছেন, খুব বাস্তব কথা যে পিডিএফে ছেলে মেয়েদের বই পড়ছে, এটা তো বহুদিন মানে পিডিএফে তারা বই পেয়েছে, এখনও বই অনেক অ্যাভেলেবল নেই। ঠিক সায়েন্সে হয়েছে, বেসরকারি থেকে সব পেয়েছে, নাকি আর্টসে অনেক বই সমস্যা হচ্ছে। এগুলো যারা পিছিয়ে পড়া, অর্থনীতি থেকে পিছিয়ে পড়া তারা কিন্তু এটা পাচ্ছে, অর্থাৎ তাদের বেশি দাম দিয়ে বই কিনে পড়তে হচ্ছে, অন্য থেকে এ করে বই করে হচ্ছে। কিন্তু অন্য ক্ষেত্রেগুলো সব ঠিক আছে, এখানটা বোঝে আমাদের নজর দিতে আমাদের উপর মন যারা আছে তাদের শিক্ষাকে নজর দিতে। কারণ আমরা জানি যে শিক্ষা যদি ভালো না হয় জাতি এগোতে পারে, স্মার্টফোনে জাতি এগোতে পারে, সাইকেলে স্মার্টফোনে। আচ্ছা, এই যে আমরা মানে সবাই মানে অনেকেই বিশেষজ্ঞ বলছেন যে ছেলে মেয়েদের মোবাইল থেকে দূরে রাখুন। আর দেখা যাচ্ছে বই অ্যাভেলেবেল যখন নেই তখন সংশোধন দিচ্ছে পিডিএফ পড়ুন, স্কুল থেকে বলে দিচ্ছে পিডিএফ মোবাইলে পিডিএফ পড়ুন। তাই এই যে একদিকে আমরা বলছি মোবাইল থেকে দূরে রাখতে, স্কুলে মোবাইল নিয়ে আসবে না, আবার বলা হচ্ছে পিডিএফ পড়তে, বই অ্যাভেলেবেল নেই। এটা কি দ্বিচারিতা হচ্ছে না? অবশ্যই কিন্তু শাকের পড়া হয়ে যায়, সত্যি সত্যি তো। এই যে মোবাইল ব্যবহার করার, মোবাইল ছাড়া এগোতে হবে না। একটা 11-12 ছেলে মেয়ে মোবাইল ছাড়া এগোতে পারবে, মোবাইল ছাড়া তার দরকার, তাদের প্রথমত দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে যে তারা তো ওই বয়স, তার টিনেজ, এখন তারা ভালো জিনিসের থেকে খারাপের দিকে তাদের মতো বেশি যাবে, এটা স্বাভাবিক। সব জিনিসটা যাচ্ছে, তখন তারা পড়াশোনা থেকে আরও দূরে সরে যাচ্ছে। হ্যাঁ, জিনিসগুলো সত্যি একটু ভাবার বিষয় যে আমরা পিডিএফ বই থেকে পড়ছে, পিডিএফ করলে তাহলে যদি বইটা থাকতো তাহলে পিডিএফ হতো, হ্যাঁ, তাহলে মোবাইল থেকে কিছুটা দূরে থাকতে পারতো। এগুলো সত্যি ভাবার বিষয়। আচ্ছা, আর একটা বিষয় আপনাকে বলি যে এই আমরা করোনা কালে দেখেছিলাম যে স্কুলে পড়ানোর জন্য অনলাইনে যেহেতু ক্লাস হচ্ছিল না ফিজিক্যালি, 11-12 ক্লাসের স্টুডেন্টদের মূলত করোনা কালে দেওয়া হচ্ছিল। এখন তো 11 ক্লাসের স্টুডেন্টদের ওরা বলছে 11 ক্লাস থেকে দেবে মোবাইল ফোন। এখন তো পুরো দমে ফুল দমে স্কুল চলছে, মোবাইল ফোনটা দেওয়া কি খুবই এখন যুক্তিযুক্ত? আমার ব্যক্তিগত মতামত, আমার ব্যক্তিগত মতামত একেবারেই এটা যুক্তিযুক্ত নয়। কারণ যেখানে বই দিতে পারছি সেখানে মোবাইল থাকবে। এখন এগুলো মানুষের আমি জানতে চাই উদ্দেশ্যটা তখন করোনা ক্লাস ছিল অনলাইনে পড়ানোর জন্য। এখন স্টুডেন্টের ক্লাসরুমে করা যেখানে দরকার, পুরো দমে স্কুল চলছে, তাহলে কোন উদ্দেশ্য নিয়ে সরকার এই মোবাইলটা দিচ্ছে? আমার ব্যক্তিগত মতামতটা জানতে চাইছে। মানে আমি একটু অন্য প্রসঙ্গে বলি। আপনি বাড়ি ফিরেছেন সন্ধ্যাবেলা, আপনার ছেলে বা মেয়ে, ছোটো ছেলে মেয়ে আপনার কাছে ছুটে এসেছে, আপনি কিছুক্ষণ পর তাকে কী করলেন, তাকে ভালো একটা লজেন্স দিলেন, লজেন্সটা তাহলে কী হলো, লজেন্স দিলেন, ভালো মন্দ একটু খাবার দিলেন, সে খুশি, এবং তাকে বললেন ঠিক আছে আমরা একটু মোবাইলে ভিডিও গেম খেলি। তাহলে কী করবে, ছেলে মেয়ে আপনার খুব প্রিয় হবে আপনার। কিন্তু আপনি যদি করেন যে এই না বাড়ি ফিরেছি বাবা একটু খেয়ে চপ তোকে একটু অঙ্ক শেখাবো বা পড়াতে বসাবো তো তুমি, তাহলে কিন্তু তারা মুখটা বেজার করবে এবং মনে মনে আপনাকে গালি দেবে। বন্ধুদের কাছে গিয়ে আমার বাবাটা একদম জুতের না। অর্থাৎ আপনি কোনটা চাইছেন? আপনি ছেলে মেয়ের কাছে জনপ্রিয়তা চাইছেন না ছেলের সুন্দর ভবিষ্যৎ চাইছেন? সেটা আপনার উপরই রয়েছে। সরকারের ক্ষেত্রে সেরকম, তারা হয়তো মানে সুশিক্ষিত জনগণ চাইছেন না, তারা মানে জনপ্রিয়তা চাইছেন যাতে আমার অনুগত থাকে। এবং 11-12 ছেলে মেয়েদের কাছে প্রধান আকর্ষণ হচ্ছে মোবাইল, একটা মোবাইল। বড় বড় ভালো বই নয়, ভালো পোশাক আশাক নয়, কিচ্ছু নয়, প্রথমত মোবাইল। যারা এটা রূপায়ণ করছেন নীতিটা, তারা সেটা খুব ভালোভাবে করে। কে কী চায়
তারা সেটা খুব ভালো করে। মানে কতটা স্টুডেন্টরা শিখছে সেটা বড় কথা নয়, আর তো মোবাইলে মাতিয়ে রাখা হচ্ছে, যে কোনোভাবে তাদেরকে অন্য একটা দিকে মাতিয়ে রাখা শেখার দরকার নেই, এটাই মূলত বিষয় হয়ে দাঁড়িয়েছে। মেতে থাকলে আর তো অন্যদিকে চিন্তা ভাবনা হবে। হ্যাঁ, যে সেই বলে না যে বাড়িতে ছেলে মেয়েরা হই করছে, আপনি সবাইকে লজেন্স বা খেলনা দিয়ে দিন, তারা খেলনায় মেতে গেল, আর কিন্তু তারা বড় কিছু চাইছেন। এবার আপনারা গল্প করছেন, অন্য কিছু করছেন, তারা মেতে গেল, অর্থাৎ ওদের মাতিয়ে দিন। ছেলেমেয়েরা ওরা তো এখন নতুন, ওরা 12-এ মানে হচ্ছে 18 বছর বয়স, ওরা দুর্দান্ত বয়স, যেমন ওরা 1 বছর করে ভোটারও। ওদের সেরা তারা যদি মোবাইল মুক্ত হয়ে যায়, তারা কেন পড়তে যাবে? আর মোবাইল যে দেবে একদম তারা ভালোবাসবে। আচ্ছা, একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে শেষ প্রশ্ন করব যে আমরা এতক্ষণ যে সেমিস্টার নিয়ে আলোচনা করলাম সেটা একটু সাম আপ করে দিন, যে আপনার টোটাল এই বিষয়ে পরামর্শটা কি আছে। আমরা যে টোটাল আলোচনা করলাম সেখানে একটু সাম আপ করে সংক্ষিপ্তভাবে আমাদের একটু বলুন। আমাদের যে সেমিস্টার বা অর্ধবাৎসরিক যে পরীক্ষা পদ্ধতি, এই পরীক্ষা পদ্ধতি সরকারি নিয়ম অনুসারে কেন্দ্র এবং রাজ্য দুটোই খুবই কার্যকরী এবং দূরদর্শী সিদ্ধান্ত। আচ্ছা, এই সিদ্ধান্তের কোনো ভুল নেই, কারণ এখানে বড় বড় শিক্ষাবিদ এই পদ্ধতিটা পরিবর্তন করে, কিন্তু সেটা যদি আমাদের রূপায়ণে ভুল করি, অর্থাৎ আমার হাতে ছুরি আছে, এটা দিয়ে আমি হত্যা করবো না মানে কেক কাটবো, সেটা আমার নিজের বিষয়। অতএব আমাদের এই সেমিস্টার পদ্ধতিতে প্রথম প্রধান উদ্দেশ্য যেটা, সেটা কি বিষয়ের গভীরে দেখতে। একটা এমসিকিউ পরিশ্রম উত্তর দেওয়া একটা বড় প্রশ্ন লেখা থেকে অনেক কঠিন, আমরা জানি। একটা বড় প্রশ্নে আপনি অনেকটা লিখলেন, তার মধ্যে 3-এর মধ্যে 2 পেয়ে যেতে পারেন কিছুটা, কিন্তু এমসিকিউ ওইটাই ঠিক করতে হবে, অর্থাৎ হয় বি অথবা কার। অর্থাৎ এমসিকিউ জন্য আপনাকে ডিপ পড়তে হবে, খুঁটিয়ে পড়তে হবে, এবং সেই খুঁটিয়ে পড়লে তো ছেলে মেয়েদের না, তারা আরও ভিতরে যেতে পারবে, তারা পরবর্তীকালে সর্বভারতীয় বা রাজ্যের বিভিন্ন পরীক্ষায় পাস করতে পারবে। সেইটা যদি আমার প্রিয় ছাত্রছাত্রীরা না ফলো করে, টেক্সট বই পড়ার গুরুত্বটা কি বলতো? তাদের টেক্সট বই মানে গভীরে পড়তে হবে। গভীরে যদি তারা পড়ে, তাহলে কি হবে, তাদের নিজেরই তো ভালো হবে, তারা ভবিষ্যতে ভালো নাগরিক হতে পারবে, সমস্ত ভুলভ্রান্তিগুলো জানতে পারবে। তাহলে পদ্ধতি ঠিক আছে, আচ্ছা, কিন্তু রূপায়ণটা ঠিক করতে হবে, ঠিক করবে। আমাদের এখানে যে কর্মমুখী শিক্ষার কথা বলা হচ্ছে, প্রজেক্টের কথা বলা হচ্ছে, প্র্যাকটিক্যালের গুরুত্ব দেওয়া হয়েছে, গবেষণার দিকে ছেলেমেয়েরা এগিয়ে যাবে, এসব চিন্তা ভাবনা করা হয়েছে। আমরা যদি ঠিকঠাক ঢুকাবো, অর্থাৎ ছুরিটাকে আমাকে ঠিক কাজে ব্যবহার করতে হবে, খারাপ কাজে নয়। সেটা করলে অবশ্যই এই পদ্ধতি ভালো, এবং আমার বিশ্বাস যে ছেলে মেয়েদের বোধোদয় হবে, অভিভাবকদের বোধোদয় হবে, যে তাদের চাওয়াটা মোবাইল হবে না জ্ঞানের গভীরে যাওয়া, সেটা তাকেই বাঁচতে হবে। সে যেটা বাঁচবে কেমন অনুযায়ী তার ভবিষ্যৎ জীবন, অর্থাৎ তার বিবেচনা, তার নির্বাচন তার নিজের উপর নির্ভর করছে। অবশ্যই সে যেটা বাঁচবে, স্মার্টফোন বাঁচবে, স্মার্টফোন ঘাঁটবে, না বই পড়বে, তার কোনো যেটা করে ভালো থাকবে। এবং এটাই সেমিস্টার পদ্ধতি গুরুত্ব। সেমিস্টার পদ্ধতি ফলো করুন, খুব ভালো পদ্ধতি ফলো করে আমাদের ভবিষ্যৎ যারা নাগরিক আসছে খুব সমৃদ্ধ হবে, ভালো ছেলেমেয়ে আমরা পাবো, এবং সর্বভারতীয় ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অনেক ছেলেমেয়ে যাতে সফল হবে, এটা অবশ্যই আমি দেখতে পাচ্ছি। ভালো। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন, আমাদের সাথে ছিলেন তারকেশ্বর মহেশপুর হাই স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক পার্থ পাল। উনি বিস্তারিতভাবে সেমিস্টার পদ্ধতি কী, সেমিস্টার পদ্ধতি কেন, কী উদ্দেশ্যে সেমিস্টার পদ্ধতি, বিভিন্ন তার ভালো দিক এবং খারাপ দিক সমস্ত বিষয় নিয়েই তিনি বিস্তারিত আলোচনা করলেন। আশা করি আপনারা উপকৃত হয়েছেন, এবং আমাদের যারা স্নেহের ছাত্রছাত্রী আছেন, যারা শ্রদ্ধেয় অভিভাবক আছেন, তারাও এখান থেকে নিশ্চয়ই অনেক কিছু জানতে পারবেন, অনেক রসদ সংগ্রহ করতে পারবেন। আগামী দিনে হয়তো আমরা আরও নতুন নতুন টপিক নিয়ে পার্থবাবুর সাথে আমরা আবার বসবো। আজকের জন্য আমরা এখানেই রাখবো। পার্থবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দরভাবে আজকের এই যে বর্তমান যে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে, ছাত্রছাত্রী অভিভাবক সবার একটা উদ্বিগ্ন ভাব ছিল। আশা করি আপনার এই আলোচনা পরিপ্রেক্ষিতে তাদের উদ্বিগ্ন ভাব অনেকটাই কাটবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার আপনাকে এবং আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রী, সমস্ত অভিভাবক এবং খবর সোজাসুজি সমস্ত দর্শক শুভানুধ্যায়ীকে আমার পক্ষ থেকে হার্দিক
অভিনন্দন, নমস্কার, সালাম।